শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। আর মাত্র একদিন, অর্থাৎ আগামীকাল আপনাদের প্রিয় চ্যানেল আই পদার্পণ করছে তার গৌরবের ২৭তম বছরে। এবার আমাদের স্লোগান আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭-এ। ২৭ বছর আগে একটি স্বপ্নকে ধারণ করে, নিজের দেশকে ধারণ করে চ্যানেল আই তার যাত্রা শুরু করে। সেই সাথে তাদের একটি ব্রত থাকে দেশের শিল্পাঙ্গন, দেশের সাহিত্য অঙ্গনকে ধারণ করা এবং তার সংরক্ষণের জন্য যথাযথ কাজ করে যাওয়া। সেই থেকে শুরু এখন পর্যন্ত শিল্পীদের সম্মান রক্ষার্থে, তাদের কাজকে সংরক্ষণ করতে, তাদের যোগ্য সম্মানটুকু দিতে চ্যানেল আই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার অন্যতম সাক্ষী এই তারকা কথনের আয়োজন, যেখানে শিল্পীরা আসেন নিজেদের জীবনের কথা বলতে, তাদের কাজ ভাগাভাগি করতে, স্মৃতিচারণ করতে, এবং আমরাও তাদেরকে আপন করে নিয়েছি। ২৭ বছরে তারা হয়ে উঠেছেন আমাদের সহযাত্রী, অনেকে হয়ে উঠেছেন আমাদের অভিভাবক। আজ তারকা কথনের সেটে যারা রয়েছেন তাদের অনেক পরিচয় রয়েছে, অনেক গুণে গুণান্বিত শিল্পী তারা। তবে তাদের সবচেয়ে বড় পরিচয় যেটি বললাম, তারা শিল্পী। এবং নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করতে, শিল্পাঙ্গনকে সমৃদ্ধ করতে তাদের অধ্যবসায়, তাদের নিরলস চেষ্টা সবসময় আপনাদের নজর কেড়েছে। বলতে পারি তারা শিল্পপ্রেমীদের জন্য ভরসার নামও বটে, কারণ পর্দায় যখন এ দুটি মুখ আপনারা দেখেন তখন একটি ভরসার জায়গা পায় যে কাজটি নিঃসন্দেহে ভালো হতে চলেছে। এমন শক্তিশালী অভিনয় শিল্পী তারা। চলুন তাদের সাথে আজ আগে পরিচয় করাই। আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী শহীদুজ্জামান সেলিম এবং আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী রোজি সেলিম। দুজনকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। ধন্যবাদ। চ্যানেল আই ২৭ বছরের পদার্পণ করছে ১ তারিখে। এটা যে কোনো টেলিভিশনের জন্য, যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ২ যুগ পূর্তি হয়েছে একটি প্রতিষ্ঠানের সাফল্যজনকভাবে, এবং ২ যুগ পরে ২৭ বছরের পদার্পণ করলো। এই যে দীর্ঘ পথ পরিক্রমা, এটা সাফল্যজনকভাবে সম্ভব হয়েছে। যে প্রোগ্রামগুলো করেছে সেইগুলোর ক্ষেত্রে সবাইকে সাথে নিয়ে প্রোগ্রাম করেছে। চ্যানেল আই এমন কোনো উৎসব নাই বাঙালির যে উৎসবে তারা পাশে দাঁড়ায়নি। সেটা পয়লা বৈশাখের উৎসব হতে পারে, সেটা বিজয় দিবসের উৎসব হতে পারে, সেটা স্বাধীনতা দিবসের উৎসব হতে পারে, সেটা বাংলাদেশ টেলিভিশনের যে জন্মদিন সেটা হতে পারে, রবীন্দ্র উৎসব হতে পারে, নজরুল উৎসব হতে পারে। এগুলো হচ্ছে অন্য অন্য যে টেলিভিশন কোম্পানিগুলো আছে তার থেকে আলাদা কোথায় চ্যানেল আই। আর যেগুলো প্রেসক্রাইবড প্রোগ্রাম, যেমন নাটক তো হবেই, সিনেমা তো হবেই, টক শো তো হবেই, খবর হবেই, কিন্তু আলাদা দিকটা হচ্ছে ইনক্লুসিভনেস, যে সবাইকে নিয়ে প্রোগ্রাম করে এত দূর এসেছে। এবং এই কারণে চ্যানেল আইকে কিন্তু প্রত্যেক শিল্পী, সেটা সঙ্গীত শিল্পী হোক, নাচের শিল্পী হোক, অভিনয় শিল্পী হোক, যাকেই আপনি জিজ্ঞেস করেন না কেন, চ্যানেল আই বললে সাথে সাথে ও মনে করে যে আমার নিজের বাড়ি, আমার নিজের ঘর। এই যে আত্মীয়তাটা শুরু হয়েছে, এইটা হচ্ছে চ্যানেল আইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রোজি সেলিমের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, চ্যানেল আই এবং তার সাথে আপনার স্মৃতি। চ্যানেল আই মনে হয় এটা একদম আমার নিজস্ব কিছু, কারণ সাগর ভাইয়ের সাথে সম্পর্কটা এত ছোটোবেলা থেকে। আমি যখন টেলিভিশনে নাটক করতাম, রাবে আন্টির লেখা হলেই সাগর ভাই আমাদের জন্য নাস্তা নিয়ে, খাবার নিয়ে যেত স্টুডিওতে। ওটা একটা পারিবারিক সম্পর্ক ছিল। মানে সাগর ভাইকে কখনোই তখন আমি চ্যানেল আই একজন ডিরেক্টর বা চ্যানেল আইয়ের মালিক এরকম কখনো তখন চোখে দেখতাম না, কিন্তু সম্পর্কটা তখন থেকে শুরু। স্টিল আমার কাছে সাগর ভাইকে ওই রকমই মনে হয় যে যেহেতু এটা সাগর ভাই বা চ্যানেল আই সাথে সাগর ভাই জড়িত, তখন মনে হয় যে এই চ্যানেলটা আমারই, মানে আমাদেরই নিজের পরিবারের একটা অংশ। আর চ্যানেলের সবচেয়ে বড় দিক হলো, আমি সম্মান করি চ্যানেলের এই বিষয়টাকে, উনি প্রত্যেকটা শিল্পীদের পাশে থাকেন। এই বিষয়টা আমাকে মানে মুগ্ধ করে, শ্রদ্ধা বাড়ায়। আমি সম্মানিত হই এবং সম্মানিত করি ওনাদেরকে, মানে সম্মান করি যে একটা যে কোনো শিল্পী, তার যে কোনো সমস্যা, তার মৃত্যু দিবস, জন্মদিবস, তাকে স্মরণ করা। আমার মনে হয় যে চ্যানেল আই মানুষের হৃদয়ে শিল্পীকে বাঁচিয়ে রাখার একটা বিশেষ ভূমিকা পালন করে। মানুষকে ভুলে, একটা কথায় প্রবাদেই আছে যে আপনি যখন চোখে দেখবেন না তখন আপনি ভুলে যাবেন, কিন্তু চ্যানেল আই আমাদেরকে ওই ভুলে যাতে না যাই সেই বিষয়গুলিকে চোখের সামনে এনে দেয়। আমি
গর্ববোধ করি যে এরকম একটা বিষয় চ্যানেল আয়ের প্রত্যেকটা মানে মানুষের জন্য আছে। মানে চ্যানেল আয় একটা নির্ভরতার জায়গা শিল্পীদের, যে কোনো কিছু হচ্ছে না, আমি চ্যানেল আয়ের কাছে গেলে সাগর ভাইয়ের কাছে আসলে একটা কিছু হবে। ওই যে আস্থার জায়গাটা যে তৈরি করেছেন উনি গত 27 বছর ধরে, এইটার ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে সত্যি। এবং আমরা বিশ্বাস করি আসলে যে শিল্পী বাঁচলে একটি দেশ বেঁচে থাকে, সংস্কৃতি বেঁচে থাকে তার ঐতিহ্য। এবং একটি দেশকে আসলে আমরা সবাই কিন্তু এখন বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি বলেই বলতে পারি গর্ব করে যে গৌরবের আমাদের 27টি বছর এখনো চ্যানেলের যে কোনো আয়োজনে শিল্পীরা যে একটা পুনর্মিলনীর মতো করে এবং তাদেরকে পাই আমাদের পাশে, এটি আমাদের বড় অর্জন। একজন শিল্পী তৈরিতে আসলে চ্যানেল আই কতটুকু ভূমিকা রেখেছে বা শিল্পীর জীবনে প্রভাবটা চ্যানেল আয়ের কেমন পড়তে পারে? শিল্পী তৈরির ক্ষেত্রে, সঙ্গীত শিল্পী তৈরির ক্ষেত্রে চ্যানেল আয়ের কিছু ভূমিকা আছে, যে বিভিন্ন হান্টিং প্রোগ্রামগুলো বা রিয়েলিটি শো, এগুলোর মাধ্যমে কিছু গায়ক গায়িকা তৈরির ক্ষেত্রে চ্যানেলের ভূমিকা আছে। কিন্তু অভিনয় শিল্পী তৈরির ক্ষেত্রে, নায়ক নায়িকা তৈরির ক্ষেত্রে কিছু ভূমিকা আছে। অভিনয় শিল্পী তৈরির ক্ষেত্রে ভূমিকাটা একেবারেই নাই। নায়ক নায়িকা তৈরির ক্ষেত্রে ওই যে লাক্স চ্যানেল আয়ের যে বিষয়গুলো বা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের কিছু ইয়ে আছে, ওদেরকে দিয়ে চ্যানেল আয়ের যে নিজস্ব প্রযোজনাগুলো হয়, সিনেমাগুলো হয় বা হতো, এগুলোতে তাদেরকে ইনভলভ করে কাজগুলো করা হতো। কিন্তু এখানে কমপ্লিট অভিনেতা বা যারা সত্যিকারের অভিনয়টা জানে তাদের মিডিয়াম এটা, এখানে শিক্ষানবিশের মিডিয়াম না তো। ওকে, সো আপনাদের কাছে কি মনে হয় যে এখন যেভাবে আসলে দেশ চলছে বা গণমাধ্যম চলছে বা টেলিভিশন চ্যানেল চলছে, সেই জায়গা থেকে কি চ্যানেলে একটা রাইট ট্র্যাকে আছে বা কি কি সংশোধন আনা যেতে পারে বলে মনে হয়? বর্তমানে গত 1 বছর ধরে আমি টেলিভিশন দেখি না, রোজিও দেখে না। তার কারণ হচ্ছে যে অস্থির লাগে। আর বিজ্ঞাপনের বাজার এত পড়ে গেছে এবং যে রকম টেলিভিশন চ্যানেলগুলো যে স্ট্রাগল করছে, সেখানে ধরেন আগে বিজ্ঞাপনের যে সময়টা যা হতো তার চেয়ে তো আরও বেশি এখন সময়, আরও বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে দেখা। সো গত 1 বছরের কথা আমি কিছু বলতে পারবো না। জীবন এবং শিল্প দুটিকে আপনারা বেঁধেছেন একই সুতোয়, এবং আপনাদের জীবনকে আসলে বেঁধেছে কি নিজেদের জীবন নাকি শিল্প? কোনটার প্রভাব সব থেকে বেশি নিজেদের জীবনকে এক সুতোয় বাঁধতে? শিল্প হ্যাঁ একটা বড় ভূমিকা রেখেছে। আর জীবনের বাইরে তো শিল্প না, কিন্তু শিল্পের বাইরে জীবন, এই সম্পর্ক বাঁধার ক্ষেত্রে শিল্পের ভূমিকা আছে। কিন্তু পরবর্তী যে ব্যক্তিগত জীবন, সেখানে কোনো শিল্পের ভূমিকা নেই। তখন আমরা আর অভিনেতা অভিনেত্রী থাকি না, তখন আমরা স্বামী স্ত্রী হয়ে যাই বা বাবা মা হয়ে যাই। তো সেই জায়গায় শিল্পীর তো কি ভূমিকা আছে? ওই শিল্পের ক্ষেত্রে চাল ডালের হিসাবটা নেই, বাচ্চা কাচ্চা পড়লো কি পড়লো না হিসাবটা নেই একেবারে, মানে না শিল্পের ক্ষেত্রে। কিন্তু ব্যক্তিগত জীবনে এসে এটার মানে বাস্তবতা আলাদা। এখন একজন মানুষ বেঁচে থেকে সে শুধু সংসার জীবনই করবে, তার জীবনে শিল্পবোধ থাকবে না, সেটা ভুল কথা। আমি মনে করি একজন শিল্পবোধ আলা মানুষই সুসংসার বা সুসংস্কৃতি নিয়েই জীবনযাপন করতে পারে। মঞ্চ নাটকের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আপনাদের দুজনের সরব উপস্থিতি আমরা সব সময় লক্ষ্য করেছি। মঞ্চের সাথে এখন আপনার পথ চলা কেমন চলছে দুজন? আমি শেষ অভিনয় করেছি গত বছর 24-এর শেষে, প্রথম দিকে, যেটা হচ্ছে ডালাসে, হিউস্টনে এবং স্যান অ্যান্টনিওতে আমরা শকুন্তলা নাটক করেছি আমার নির্দেশনায়। তো ওই শকুন্তলা নাটকে আমি পারফরমেন্সও করি, আমার পরিচালনাও ছিল, রোজিও করেছিল। ওটা হচ্ছে আমার শেষ অংশগ্রহণ স্টেজে। আর তার আগে ঢাকা থিয়েটারের ঢাকা থিয়েটার 50 বছর পূর্তির অনুষ্ঠানে প্রাচ্যের শো হয়েছিল, সেখানে আমি
অভিনয় করেছিলাম। বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে বর্তমানে এখন আমাদের বিনোদন জগৎ যেদিকে বাঁক নিচ্ছে, এখন তো ডিজিটালাইজেশনের যুগে এখন যে বিনোদনের একটা ভিন্ন ধাঁচ আমরা দেখছি, যে ওটিটি কেন্দ্রিক অনেক কিছু হচ্ছে, সিনেমা হলে যে সিনেমাটি দেখছি সেটিও হয়তো বা ওটিটি রিলিজ হচ্ছে। তো অভিনয় শিল্পী যারা আছেন তাদের কিন্তু ক্যারিয়ারটা অনেকটা ওইদিকে ফোকাসড হচ্ছে অনেকের। সেই ক্ষেত্রে অনেকেই বলছেন যে তারা মঞ্চের দিকে সেভাবে ঝুঁকতে পারছেন না বা আগের মতো সময় দিতে পারছেন না। আপনারা কিভাবে সময় দিচ্ছেন? না, এটা ওরকম না, কিন্তু বিষয়টা মঞ্চে সময় দিচ্ছে না কাজের জন্যে, তাহলে তো আমি মঞ্চে কাজই করতাম না। আমি গত 42 বছর ধরে ঢাকা থিয়েটারের সাথে উইদাউট এনি গ্যাপ আমি কাজ করে যাচ্ছি। ঢাকা থিয়েটারের যে কোনো প্রোডাকশনে আমি অভিনয় করি, নির্দেশনা দেই অথবা অন্য একটা কাজের সাথে যুক্ত থাকি। তার মানে এটা করেও সিনেমা অভিনয় করা যায়, এটা করেও টেলিভিশনে অভিনয় করা যায়, এটা করেও সব কিছু করা যায়। অনেকে দোহাই দেয় যে আমি এখন এটা করছি বলে এইটা আমি করছি না। তুই অভিনয় করছিস বলে কি তুই ভাত খাচ্ছিস না? তুই অভিনয় শুটিং নিয়ে ব্যস্ত বলে কি তোর পরিবার পরিজন, স্বামী স্ত্রী বা নাই, বাচ্চা কাচ্চা নাই? তো তাদেরকে সময় দিস কি করে? তো থিয়েটার আসলেই তখন নানা রকমের আপত্তি যে আমি তো এখন সময় দিতে পারছি না। কিসের সময় দিতে পারছে না? হ্যাঁ, প্রায়োরিটি। পড়াশোনার ক্ষেত্রে অনেক ছেলে মেয়েরা আছে পড়াশোনাও করছে, অভিনয় করছে, সেটা আমাদের সময় থেকে আমরা যেটা করে আসছি। পরবর্তী সময়ে আমি তো বিশেষভাবে স্যালুট জানাই ওপি বা এই জাতীয় মেয়েগুলাকে। ও ইঞ্জিনিয়ার হচ্ছে, ও আর্কিটেক্ট হচ্ছে, পড়াশোনাও চালিয়ে যাচ্ছে, আবার এত বড় অভিনেত্রী হচ্ছে। বা ত্বকির সেই সময় আর্কিটেক্ট, কিন্তু ও কিন্তু পড়াশোনাটা তো ছেড়ে দেয়নি। আর এখন শুনি যে ও অনেক লাইমলাইটে আছে, এখন যদি অভিনয়টা একটু ছেড়ে দেয় তাহলে ও আবার ওর মার্কেট ডাউন হয়ে যাবে, সেজন্য পড়াশোনাটা ছেড়ে দিয়েছে। টোটালি এটা একটা খারাপ কনসেপ্ট। এটার সাথে কোনোটার সাথে কোনোটার আমি কি করব সেটা আমাকে ঠিক করতে হবে। আর সেলিমের একটা মানে সিরিয়াল ছিল স্পর্শের বাইরে প্রীতি। হ্যাঁ, প্রতিদিন ও ক্লাস করতে যেত, আমি ওকে প্রতিদিন ছাড়তাম, ক্লাস করে এসে আবার ও পরীক্ষা, সেলিম ওকে গাড়ি দিয়ে দিতে ইউনিটের, তুমি পরীক্ষা দিয়ে তারপর আবার আসবে, ও পরীক্ষা দিয়ে এসে আবার শুটিং। এটা অ্যাকচুয়ালি ইচ্ছার ব্যাপার। আমি যে থিয়েটার করি, আমি ডিরেক্টরের কাছ থেকে ছুটি নিয়ে আমি যাই, যে থিয়েটারটা করে শেষ করে বা রিহার্সেল শেষ করে আবার আমি ব্যাক করি শুটিং ইউনিটে। আমার উপরে চাপ যায়, কিন্তু শুটিংও করা যায়, ইসেও করা যায়, থিয়েটারও করা যায়। বিশেষ করে মেন্টাল ইয়েটা দরকার, প্রিপারেশনটা, যে আমি কিভাবে নিচ্ছি বিষয়টাকে, এটা হচ্ছে মেইন। আপনারা আসলে যে ডেডিকেশনটা দিয়েছেন মঞ্চ নাটকে এবং এখন পর্যন্ত দিচ্ছেন, যারা এখন নতুন যুক্ত হচ্ছেন থিয়েটারের সাথে, যাদেরকে হয়তো নির্দেশনা দিচ্ছেন আপনারা, কাজ করতে চাচ্ছে ইন্ডাস্ট্রিতে, তাদের ডেডিকেশন লেভেলটাকে যদি মেজার করতে হয় আপনাদের সাথে, কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? ডেডিকেশন লেভেলটা তো মেজার কি করে করবেন? আগে আমরা জীবনের লক্ষ্য ছিল যে অভিনয় শিল্পী হব, থিয়েটার অ্যাক্টর হব, টেলিভিশনে না, থিয়েটারে অভিনয় করব, এবং থিয়েটার থেকে যদি 5,000 বা 10,000 টাকা মান্থলি ইনকাম করতে পারি, তাহলে আর অন্য কোনো পেশাতেই যাব না। এই হচ্ছে প্রথম মোটো ছিল আমাদের। তার পরবর্তী সময় যখন টেলিভিশনের সঙ্গে নানান কারণে যুক্ত হলাম, তখন মনে হলো যে শুধু টেলিভিশনের নাটক করে তার সংসার চলবে না, আর থিয়েটার তো কোনো টাকা পয়সা কাউকে দেয় না। তো তখন একটা চাকরি করে আমরা ঢাকাতে থাকবার জন্যে স্ট্রাগল করতাম, যে ঢাকায় আমার একটা চাকরি, সেটা যে কোনো চাকরি হোক, আমার ইনকামটা থেকে গেল, আর বাকি সময়টা আমি টেলিভিশন অভিনয় করবো। এখন তো আর সে প্রেক্ষাপট নাই। এখন আপনার বাংলাদেশে 30টা চ্যানেল আছে, আপনার ওটিটি প্ল্যাটফর্ম আছে, আপনার ইউটিউবে নাটক হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকের একটা করে চ্যানেল। 30টা টেলিভিশন চ্যানেল ছাড়াও আপনার প্রায় সহস্রাধিক ইউটিউব চ্যানেল আছে, যারা প্রত্যেক দিন প্রোগ্রাম বানাচ্ছে। আর যখন একটা নতুন একটা মেয়ে, সুন্দর দেখতে, বা অভিনয় জানুক বা না জানুক, বা একটা ছেলে মোটামুটি একটু দেখতে টেকতে ভালো, একটু করতে পারে, ঢং টং করতে পারে, ওদেরকে নিয়ে কাজ করা শুরু করে দেয়। এবং ওই ছেলে মেয়েগুলো থিয়েটার কি এটা জানে না, আগেকার অতীত কি সেই ইতিহাসটা জানে না। না জেনে যখন একটা দুটাতে ও অ্যাপিয়ার করে, তখন আমাদের এই যে
টেলিভিশন কোম্পানিগুলো যারা নিউজ বেস বা আপনারা যারা এন্টারটেইনমেন্ট বেস যে প্রোগ্রাম করেন, তখন তারা মনে করে কি যে ওকে নিয়ে আমি একটা এপিসোড করে ফেলবো, ওকে নিয়ে আপনি আপনার ফিলার হিসাবে ওকে কাজ করানো শুরু করেন। আর এদিকে প্রিন্টিং মিডিয়া তো আছেই, ওরাও চেষ্টা করে নানা রকম ইন্টারভিউ করে, ওর পায়ে আর তলায় আর মাটি থাকে না, ও তখন আকাশে উঠতে থাকে, ও মনে করে ওর হয়ে গেছে, ও হয়ে গেছে ভাবার পরে কিছুদিন পরে দেখা যায় মুখ থুবড়ে পড়ে গেছে। ফলে ইন্টারেস্ট তো ওর হবে না। ও যদি আগের থেকে শিখে আসতো তাহলে যে চ্যানেল আই যেমন 27 বছরের পড়েছে, এক একজনের অভিনয় জীবন হতো এরকম 30 বছরের বা 25 বছরের, 20 বছরের অভিনয় জীবন তো অতদিন টিকছে না। আমাদের পরে তো অনেককে দেখছি যে 10 বছর আগে অনেক বড় হিরো ছিল, এই সেই বা হিরোইন ছিল, এখন কোনো পাত্তা নাই। একজন ফেরদৌসী মজুমদার হতে গেলে, একজন সুবর্ণা মুস্তফা হতে গেলে, নিজের পক্ষে একজন শমী কায়সার বা রোজি সিদ্দিকী বা আফসানা মিমি হতে গেলে তাকে ওই সময়টা পার করে আসতে হয়। পরবর্তী অনেককে আপনি অনেকের ইন্টারভিউ এই সোফাতে বসে আপনি নিয়েছেন, আগামী 10 বছরে নিতে পারবেন না, তাদেরকে আপনি খুঁজে পাবেন না। এটা হচ্ছে রিয়েলিটি। দারুণ করে আসলে আপনারা বলেছেন। সেলিম থাকলে আসলে আমার কথা বলার কোনো মানে হয় না। আর একটা কথা আমি বলতেও চাই না। বাড়িতে থাকলেও কি এটা হয়? না না, উল্টা উল্টা। আমি কিন্তু এটা শুনতে চাই, বাড়িতে থাকলে বাড়িতে থাকলে রোজি হচ্ছে বক্তা, একমাত্র বক্তা। আমরা আমাদের কারো কোনো কথা বলার সুযোগ নেই, না আমার না আমার 2 কন্যার। একদম মিথ্যা কথা। বাড়িতে থাকা মানে সেলিমের মানে ডিক্টেটরশিপই থাকবে, ওর কথা মতনই সব কাজ করতে হবে, কিন্তু কাজগুলো আমাকে করতে হবে। কথাগুলি কে বেশি বাড়িতে তখন ওনাদের কোনো কাজ করার ক্ষমতা থাকে না। কথাটা বলতে হয় বিকজ আমি কাজ করতেছি, আমাকে শুনতে হয়। আমি ওই কথাটা বলছি, বক্তা বলতে তো তোমাকে না, বক্তা না, আমি না বক্তা, সেলিম বক্তা। বক্তার বক্তব্যটা আমরা পালন করি বাসায়। এনিওয়ে, কথা যে বেশি বলে কোন বিষয় নিয়ে বলে? যে কোনো বিষয়। আমি রোজিকে বলেছি যে কথা থামানো যাবে না, বলবা। কথা থেমে গেলে আমাদের মনে হয় যে আমাদের কবরের মধ্যে বসবাস করছি। আমি 2 দিন মানে বাসায় ছিলাম, মানে শুটিং এর কারণে। আমি আসার পর সেলিম আমাকে বলছে, "ধুর, তুমি আর কোথাও এরকম করে যায় না?" তামসে কেন বলে, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। বাসায় আমার মেয়ে ও অফিস থেকে এসে ও দরজা বন্ধ করে থেকে গেল, আমি হয়তো বই পড়ছি অথবা টিভি দেখছি বা ফোনে আলাপ করছি, নোবডি ইজ দেয়ার। কথা থামানো যাবে না। রোজি প্লিজ তুমি কথা বলো তো, কথা থামিও না, কারণ বাসায় কেউ থাকে না কথা বলার। তুমি কিন্তু কথা বন্ধ করো না। আমার একই জিনিস 10 বার করে বলবা। এটাকে ইনসাল্ট করেছে কিনা আমি বুঝতে পারছি না। আমি অনেকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়েছিলাম, এটা কি টাইপের কথা বলছে, প্রশংসা করছে নাকি আমাকে ক্রিটিসাইজ করছে। আমি হা করে তাকিয়েছি, কিছু বলিনি। পরে আমি চিন্তা করলাম এই সমস্ত পাত্তা দিয়ে লাভ নাই, আমার জীবন আমার মতনই চালাতে হবে, কারণ আমি যদি কোনো কিছু না করি ওদের কোনো কিছু হবে না। ওরা না খেয়ে থাকবে, ওরা চলতে পারবে না, ওরা পড়তে পারবে না, ওদের পোশাক পাবে না। সো আমার এগুলি কেয়ার করে লাভ নেই, আমার যেটা করার দরকার সেটা আমাকে করতেই হবে। আচ্ছা, ঝগড়াঝাটি হয় নিশ্চয়ই, কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে তো অভিমান আছে, ঝগড়া হয়। কে সরি বলে আগে? সরি আমি তো বলি না, রোজি বলে, কিন্তু মনে মনে বলি আর কি। সেলিম লাইফে কোনোদিন সরি বলেনি, মনে মনে বলি, এবং সেলিম লাইফে কোনোদিন আই লাভ ইউ বলেনি। এটা আমি ওটা মনে মনে বলি। বাড়ির এরকম একটা মুড থেকে বের হয়ে যখন শুটিং সেটে দুজন থাকেন, তখন সিচুয়েশন কেমন হয়? বিভৎস সিচুয়েশন কেমন হয় মানে কি, যখন কোনো শুটিং সেটে যাওয়ার সাথে সাথে উই আর নো মোর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। দুজনই শিল্পী, দুজনের আলাদা সত্তা আছে, দুজনের আলাদা অভিনয় স্কিল আছে, যে যার মতো করে অভিনয়টা করবে। সেক্ষেত্রে ওখানে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, ওখানে যে এই সম্পর্কটি, এটা অন্য আরও যে কো আর্টিস্ট আছে তাদের মধ্যে এটা প্রভাব ফেলতে পারে, এটা পরিচালকের মধ্যে প্রভাব ফেলতে পারে। হয়তো আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে সেখানে রোলও করছি না, আমার ওয়াইফ হয়তো অন্য আরেকজন হয়েছে একই নাটকে, বা রোজির হাজব্যান্ড অন্য মানুষ হয়েছে। তো সেখানে হাজব্যান্ড ওয়াইফের যে বিষয়গুলো, ওগুলো বাদ দিয়ে যদি অভিনয়টা করা যায়, অভিনয়টা ততটা ভালো হয়। কারণ আপনি যে চরিত্রটা করছেন,
আপনার থেকে যতটা দূরে থেকে ওই চরিত্রটা আপনি চিত্রণ করবেন তত আপনি সাকসেসফুলি ওই চরিত্রটা করতে পারবেন। তাহলে তো আপনি যা সেটাই হয়ে যাচ্ছে সব অভিনয়গুলোতে। মানে মানুষ আমার কো আর্টিস্টরা খুবই অবাক হয় বা ডিরেক্টররা অবাক হয়। মানে আমি যেটা বলছিলাম যে এটা না যে আমরা প্রিটেন্ড করি না, মানে আমাদের তখন আমি তখন একজন আর্টিস্ট, সেলিম তখন একজন আর্টিস্ট। আমার মানে অনেক সময় মনেও থাকে না যে ও ওর সাথে আমার সম্পর্ক কি, বিশেষ করে এটা সেলিমের তো থাকেই না। সেলিম এমন দুর্ব্যবহার করে মাঝে মাঝে ক্যামেরাম্যানরা পর্যন্ত অবাক হয়ে যায়। আমার মনে আছে একবার বুলু ভাই আমাকে বলছে সেলিম এরকম করে কেন রে, মানে একটা সিনে আমিও আছি সেলিম আছে, সেলিম বুলু ভাইকে বলছে ওই মেয়েটাকে এদিকে আসতে বলেন, ওই মেয়েটাকে এদিকে আসতে বলেন। তো বুলু ভাই আমার দিকে তাকিয়ে বলতেছে এটা কি বলে, ওই মেয়েটা মানে কি, এই এটা তোর বউ, বল রোজিকে এদিকে আসতে বলে যে ওই হয়েছে একই। মানে সেলিম আরো বেশি ইয়ে হয়ে যায় একদম, মানে বরঞ্চ আমি থাকলে আমার মনে হয় যে সেলিম একটু বেশি সচেতন হয়ে যায় ওই ইউনিটে, যে কেউ যাতে ওর আর আমার পার্সোনাল রিলেশনশিপটা এখানে যাতে আমরা না, মানে ও বেশি অ্যালার্ট হয়। আমি অতটা অ্যালার্ট হই না, বাট আমার মনে হয় যে এটা আমার কর্মক্ষেত্র, এটা সেলিমের কর্মক্ষেত্র। স্ক্রিনে যখন ওই যে স্বামী স্ত্রীর একটা ব্যাপার রয়েছে, যে স্ক্রিনে হয়তো আপনার স্ত্রীর রোলে তিনি নেই, অন্য কারোর সাথে বলছিলেন যে শেয়ার করতে হয় স্ক্রিন, সেক্ষেত্রে কি কখনো জেলাসি হয়েছে? জীবনেও না। মনে মনে তো অত্যন্ত সাকসেসফুল একটা নাটক করেছে ওই ফ্যামিলি ক্রাইসিস, ওটা রুনা আমার স্ত্রী হয়েছিল আর রোজি আমার এক্স গার্লফ্রেন্ড, এরকম তো খুবই সাকসেসফুল। সেটাই বললাম যে ব্যক্তিগত জীবনের বাইরে যতটাই আপনি যেতে পারবেন ততই ওই অভিনয়টা ভালো হবে আর কি। তো শিল্পী সত্তা আর স্বামী সত্তা আসলে ভিন্ন, আবার স্ত্রী সত্তাটা আসলে ভিন্ন। যদি স্বামী হিসেবে শহীদুজ্জামান সেলিমকে ডিসক্রাইব করতে হয়, আপনি এক বাক্যে ডিসক্রাইব করতে পারেন, দুই বাক্যে ডিসক্রাইব করতে পারেন, কি বলবেন? একজন সৎ এবং পরিশ্রমী মানুষ। এবং শিল্পী হিসেবে অসাধারণ। এবং আপনার ক্ষেত্রে কি বলবেন? ওটা বলতে বলে আমারটা বলতে হবে? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। উইমেন ডিজার্ভ টু নো। ও রোজি অত্যন্ত সরল একজন মানুষ, একটু বুদ্ধি কম আছে। এটা কি স্ত্রী হিসেবে? না, এমনিতে ও এত কিছু বোঝে না, না সরলতার সাথে বলে দেয় সব কিছু। এটা গুড অ্যাক্ট্রেস, ভেরি গুড অ্যাক্ট্রেস। আচ্ছা, সব থেকে বেশি মানে কমপ্লিমেন্ট পেলে কেমন লাগে, এবং সচরাচর কি শহীদুজ্জামান সেলিম আপনাকে কমপ্লিমেন্ট দেয়? খুব ভালো হলে বলে, মানে আমি খুব ভয় পাই সেলিমকে কাজের ক্ষেত্রে, কারণ সেলিম অসম্ভব ডেডিকেটেড এবং অসম্ভব পারফেকশনিস্ট একজন আর্টিস্ট। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি সেলিমকে মানে অসম্ভব রকমের রেসপেক্ট করি। তো আমি ভীষণ ফাঁকিবাজ, তো আমি খুব ভয়ে ভয়ে থাকি যে এই সেলিম বলবে যে এটা কী করছো, এটা কি হলো, মানে ওই কারণে আমি যখন সেলিম কাজ করি বা সেলিম যখন দেখে আমি একটু ভয়েই থাকি যে সেলিম কি বলবে। তবে সেলিম যেটাই মন্তব্য করুক সেটা আমি একদম মানে আমার লেসন হিসাবে নেই আর কি। ওর যে জিনিসটা আছে ওর হলো ইনস্টিংক্ট, অনেক ও ঠাস করে। অভিনেত্রীর মধ্যে ডিফারেন্সিয়েট করবেন কি দিয়ে, আর আমি হলো চর্চা করি। মানে ওই যে টেম্পটেড থাকি বা বলছি যে একে এদিকে সরতে বলো বা এসে, তার কারণ কি আমার প্রিপারেশন আছে স্ক্রিপ্টের। আমার স্ক্রিপ্ট আমি যখন রিহার্সেল করি, আমি রিহার্সেল ছাড়া বা শটে যাওয়ার আগ মুহূর্তে মুখস্থ ছাড়া বা কো আর্টিস্টের সাথে কথা বলা ছাড়া আমি শটে যাই না। আর রোজি হয়তো ওখানে গিয়ে বলছে যে এটার জন্য কি, বা ওর মতো করে বলে দিচ্ছে। তো ওই যে তখন যেটা হয়, তাহলে দুজনের মেথড আলাদা হয়ে যায়। কিন্তু ও যে খারাপ অভিনয় করছে তা না, কিন্তু আমি বলছি যে ওর ওই ক্ষমতাটা আছে অত চর্চা না করেও ভালো করবার। আর আমার হচ্ছে চর্চা করে আমি ভালো করি। দুটা স্কুল, এখন কোনটা ভালো কোনটা খারাপ সেটা কাজের জন্য তো আসলে অনেক স্ক্রিপ্ট আপনাদেরকে অফার করা হয়, অনেক স্ক্রিপ্ট বাড়িতে আসে। একজন আরেকজনের স্ক্রিপ্টের ক্ষেত্রে কি কখনো ইন্টারাপ্ট করেছেন বা কখনো কোনো সাজেশন দিয়েছেন ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে? হ্যাঁ, সেটা আমি অনেক সময় সেলিমকে বলেছি, সেলিম একই টাইপের ক্যারেক্টার করতেছি, একই টাইপের,
তো আমার একটু ভেরিয়েশনের দরকার, আমি মানে তো সব একরকম হয়ে যাবে, খুব রেয়ার হয় এরকম, বাট খুব যখন মনে হয় তখন আমি সেলিমকে জিজ্ঞেস করি। আর সিদ্ধান্তটা কার থাকে? ধরেন আপনার কাছে কোনো স্ক্রিপ্ট এসেছে, আপনি কাজ করতে চান, যার এক্ষেত্রে কি যারটা কখনো ইন্টারাপ্ট করেছেন যে কাজটা যার আমি যার জীবনেও জানি না যার যারটা সেলিমের তার। কালকে সেলিমের কোথায় শুটিং আমি বলতে পারবো না। অনেক সময় আমি ফোন দিই, সেলিম তুমি কোথায়? আমি কি ক্যারেক্টার করব ওটা তো শিল্পী সত্তা, ওখানে ওর যেটা ভালো লাগবে সে সেটা করবে। ওর যেটা বলতে চাচ্ছিল যে অনেক ক্ষেত্রে সাজেশন নেওয়ার ক্ষেত্রে যে আচ্ছা এই ক্যারেক্টারটা এইভাবে করলে কেমন হয়, বা এই ডেলিভারিটা কি হবে, এরকম সাজেশনের জন্য মাঝে মাঝে ইয়ে করে, রোজি জিজ্ঞেস করে। কিন্তু ওরকম না যে আমি এই চরিত্রটা করবো কিনা, আমার এইটা এই আছে সেই আছে, না না। আমি বললাম তো আমিও সেলিমও জানে না আমি কোন ক্যারেক্টার করতে যাচ্ছি, বা আমিও জানি না আজকে সেলিম কোথায় কার ইয়াতে কি ক্যারেক্টার, প্রশ্নই আসে না, কারণ আমাদের প্রফেশন এটা। সো এইটা প্রফেশনাল আলাদা আলাদা আইডেন্টিটি আছে। আমি কখনোই সেলিমকে জিজ্ঞেস করি না আমি এই ক্যারেক্টারটা করবো কিনা, নো, ইটস মাই ডিসিশন। আমি যেটা নিব ভাববো, আমি চিন্তা করবো চরিত্রটা দেখে এটা আমি করতে পারবো কিনা। বা অনেক সময় আমি চ্যালেঞ্জ নিয়ে নেই, তখন আমি একটু সাহসিকতায় দেখাই যে ওকে দেখা যাক এটা কেমন করি। যেমন আমি এখন প্রচুর নেগেটিভ ক্যারেক্টার করছি ফিল্মে, তো তখন কি হয়, তখন মনে হয় যে দেখি আমি পারি কিনা, চ্যালেঞ্জ নিয়ে নিই হয় কিনা। তো ওই রকম করি যে অনেক সময় সেলিমকে জিজ্ঞেস করি চ্যালেঞ্জটা তো নিয়ে নিলাম, কি যে হবে একটু, বা আমাকে একটু বলে দাও, ওইটা তো আছে। কিন্তু সেলিম আমাকে কখনো, আমি উল্টা সেলিমকে বলি সেলিম এটা কিন্তু আর এইভাবে এই ক্যারেক্টার কিন্তু আর করো না, এগুলো অনেকগুলি করে একই রকম চরিত্র করেছো। কিন্তু সেলিম হলো 100টাও যদি একই চরিত্র করে আমি জানি ওই 100টা আলাদাই হবে, ওই ক্ষমতাটা সেলিমের আছে, সে কারণে সাজেস্ট করার বা বলার কিছু থাকে না। আমার ক্ষেত্রে আছে, সেলিমের ক্ষেত্রে নাই। আচ্ছা, এতদিন সাথে থাকার পরে আসলে কি মনে হয় যে এই মানুষটার কি আসলে কিছু পরিবর্তন করা প্রয়োজন, বা কোনো কমপ্লেইন আছে আপনার, বা কোনো পরামর্শ দিতে চান তাকে আজকে সেটে বসে? হ্যাঁ, পরামর্শ মানে কি, একজন শিল্পী হিসাবে আমার সেলিমকে পরামর্শ দেওয়ার মতন কিছু নেই, বরঞ্চ সেলিমের কাছ থেকে আমার পরামর্শ নেওয়ার মতো আছে। কিন্তু একজন মানুষ হিসাবে, একজন হাজবেন্ড হিসাবে, একজন বাবা হিসাবে আমার সেলিমের মাঝে মাঝে আমি বলি না তা না, ডেফিনেটলি বলতে হবে যে পরামর্শ এই দেই যে অতিরিক্ত ভালোবাসো না বাচ্চাদেরকে, একটু শাসন করো, এত রাগারাগি করো না, একটু কম রাগো, যেটুকু বললেই হয়ে যায় সেটুকুই বলো, এর বাইরে এতগুলি কথা কেন বলো। বা একটা ভালো কথা বলছো, তার আগে পিছনে দুটা বাজে কথা না বললেও তো ওই ভালো কথাটার গুরুত্ব আরও অনেক বেড়ে যায়। এই টাইপের কথা তো আমি সেলিমকে বলি, সেলিমও কন্টিনিউয়াসলি, এবং সরাসরি এই যোগাযোগগুলো আসলে করা হয়। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে কোনো বদ অভ্যাস আছে কিনা, এবং যদি পরামর্শ দিতে হয় যে জীবনটাকে আসলে এভাবে করে চালাও, তাহলে কি পরামর্শ দিবেন? না, রোজি যদি পরিবর্তন হয়ে যায় আমার পরামর্শ, তাহলে তো ওর শখেও তো হারিয়ে ফেললো, এরকমই থাকতে হবে ওকে। আচ্ছা, এর বাইরে গেলে তো আমার প্রশ্ন আপনার কাছে, এটা কি কমপ্লিমেন্টস মনে হচ্ছে নাকি কমপ্লেইন মনে হচ্ছে? এটা দর্শকদের কাছে ওপেন কোশ্চেন আমরা রেখে দিলাম যে যখন এপিসোডটি ইউটিউবে যাবে কমেন্টে জানো আমাদেরকে জানায় যে কেন বা কি। হ্যাঁ, আচ্ছা, এই যে তারকা কথনের সাফল্য এখানে যে অভিনেতা, অভিনয় শিল্পী বা যারা আছেন শিল্পাঙ্গনের সাথে প্রাণ খুলে হাসতে পারে, গাইতে পারে, মনের কথা বলতে পারে, এবং এই হাসি, এই উচ্ছ্বাস রেখেই আছে আমরা এই আয়োজন থেকে বিদায় নেব, সেই দিকে আছি। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আগামীর জন্য। ধন্যবাদ চ্যানেলকে অনেক ধন্যবাদ, চ্যানেলের মানে প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা। দর্শক, এই ছিল আজকের আমাদের বিশেষ আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রতিটি দিনই আসলে বিশেষ, আমরা বিশ্বাস করি, এবং যখন এই বিশেষ দিনগুলোতে শিল্পীরা তাদের আনন্দঘন মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করেন, তা এক ভিন্ন মাত্রা যোগ করে আমাদের অনুষ্ঠানগুলোতে। এত বছর যে ভালোবাসা আপনারা চ্যানেল আইকে দিয়েছেন তারকা কথনকে, আগামীতেও তেমনটি আমাদের পাশে থাকবেন, সেই শুভ প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।